রাতের কিয়েভে হঠাৎ প্রশ্ন উঠল, আর কতটা সামলাতে পারবে এই শহর? বারবার টার্গেট হওয়া জ্বালানি অবকাঠামো কি আর টিকে থাকতে পারবে? আর সাধারণ মানুষ কতটা নিরাপদ? ঠিক এই প্রেক্ষাপটেই রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে নিজ ও পরিকল্পিত বলে উল্লেখ করেছেন। তিনি জানান, কিয়েভে প্রায় 430টি ড্রোন এবং 18টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রশ্ন আসে, এত বড় আকারের হামলার উদ্দেশ্য কি শুধুই মানসিক চাপ তৈরি করা, নাকি অবকাঠামো একেবারেই ভেঙে ফেলা? বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অসংখ্য কিয়েভের কয়েকটি এলাকায় তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ ও পানির লাইনও ঝুঁকিতে। কর্মকর্তারা বলছেন, যুদ্ধের এই ধাক্কা শহরের নিত্যদিনের জীবনে আরও চাপ বাড়াবে। তাহলে শীতের শুরুতে এই ক্ষতি কতটা বড় সংকট তৈরি করতে পারে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্গো বলেছেন, রাত 12টা 1 মিনিটে আশ্রয় নেওয়ার সতর্কতা জারি করা হয়। প্রায় সব জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আবাসিক ভবন, একটি হাসপাতাল, একটি স্কুল সবই ক্ষতিগ্রস্ত। জরুরি সেবা দফতর 40 জনকে উদ্ধার করেছে। দেসনিয়ানস্কিতে আগুন থেকে 14 জনকে বের করে আনা হয়েছে। প্রশ্ন হলো, এই ধরনের ক্ষতি কি সাধারণ মানুষের মনোবলকে দ্রুত ভেঙে দিচ্ছে? মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, মেডিকেল টিম সব জায়গায় পাঠানো হয়েছে। হাসপাতালে অন্তত 9 জন চিকিৎসাধীন, একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি সতর্ক করে বলেন, সরবরাহ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় কিয়েভের অবকাঠামো কি টিকে থাকার মতো স্থিতিশীল আছে? ইউক্রেনের বিমান বাহিনী জানায়, শুধু কিয়েভ নয়, সুমি সহ আরও কয়েকটি অঞ্চলেও ড্রোন এবং বোমা নিক্ষেপ করা হয়েছে। 1 সপ্তাহ আগে আরেকটি হামলায় 6 জন নিহত হয়েছিলেন। এই ধারাবাহিক হামলা কি রাশিয়ার কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত? রাশিয়া বলছে, তাদের হামলা সামরিক স্থাপনা লক্ষ্য করেই। তবে আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ভিন্ন চিত্র তুলে ধরে। তাহলে টার্গেট আসলে কি? সামরিক ক্ষমতা ভাঙা, নাকি নাগরিক জীবনে চাপ তৈরি করা? কেন পোক্রোভস্ক এখন রাশিয়ার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে? দোনেস্ক অঞ্চলের অবশিষ্ট ভূখণ্ড দখলের অভিযানে এই শহরটি কি সত্যিই প্রবেশদ্বারের ভূমিকা রাখতে পারবে? আর পোক্রোভস্ক পতন মানে কি সত্যিই ইউক্রেনীয় প্রতিরক্ষার বড়সড় ভাঙন? সবচেয়ে তীব্র সংঘর্ষ এখন পোক্রোভস্ক ঘিরেই। ঘন কুয়াশার সুযোগ নিয়ে রুশ সেনারা শহরের আরও গভীরে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তারা সামরিক গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করে কুয়াশাচ্ছন্ন রাস্তায় প্রকাশ্যে চলাচল করছে। প্রশ্ন উঠছে, আবহাওয়া কি এখন রাশিয়ার প্রধান কৌশলগত সুবিধায় পরিণত হয়েছে? ইউক্রেনের 7ম এয়ারবর্ন অ্যাসল্ট কোর বলছে, ঘন কুয়াশাই রাশিয়াকে শহরে আরও বেশি সৈন্য প্রবেশের সুযোগ তৈরি করে দিয়েছে। রাশিয়া পোক্রোভস্ককে ঘিরে ইউক্রেনীয় বাহিনীকে অবরুদ্ধ করার প্রচেষ্টা জোরদার করেছে। পোক্রোভস্ক দোনেস্কের প্রবেশদ্বার নামে পরিচিত। যুদ্ধের আগে এখানে দেশটির প্রধান সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র ছিল, যা ইস্পাত শিল্প ও সামরিক সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন তাই, এই শহরটি দখলে রাশিয়ার মূল উদ্দেশ্য কি সামরিক চাপ বৃদ্ধি, নাকি ইউক্রেনের লজিস্টিক নেটওয়ার্ক ভেঙে দেয়া? ইউক্রেনীয় সেনাদের দাবি, শহরে এখন প্রায় 300 থেকে 500 রুশ সেনা অবস্থান করছে। তবে রাশিয়া প্রায় 18 মাস ধরে পোক্রোভস্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, পরিস্থিতি এখন অত্যন্ত কঠিন। সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন, শুধু পোক্রোভস্ক নয়, দক্ষিণ পূর্বের জাপোরিজিয়া ফ্রন্টেও পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে, যেখানে 3টি গ্রাম হারিয়েছে ইউক্রেন। এই পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিচ্ছে, দুই দিকের চাপ কি ইউক্রেনীয় প্রতিরক্ষাকে আরও দুর্বল করে দেবে?
বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। পোক্রোভস্কের দক্ষিণাংশে রাশিয়ার অগ্রসরতা বাড়ছে, সংঘর্ষ এখন শহরের কেন্দ্রের দিকেও এগোচ্ছে। বিশ্লেষকদের মতে এই শহর পতন হলে দোনেস্ক অঞ্চলে রুশ বাহিনীর সামনে উন্মুক্ত হয়ে যাবে দুটি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর, স্লোভিয়ানস্ক ও ক্রামাতস্ক। তবে আরেক দল বিশ্লেষকদের মতে পোক্রোভস্ক যতই গুরুত্বপূর্ণ হোক, 2022 সাল থেকে স্লোভিয়ানস্ক ও ক্রামাতস্কই হয়ে উঠেছে ইউক্রেনীয় কমান্ড, লজিস্টিক ও ফ্রন্টলাইন নিয়ন্ত্রণের প্রধান দুর্গ। তাই প্রশ্ন, রাশিয়ার আসল লক্ষ্য কি পোক্রোভস্ক নাকি সেই আরও বড় দুটি শহর? বিশ্লেষকদের আশঙ্কা, পোক্রোভস্ক দখল করতে হলে রাশিয়াকে দিতে হবে ব্যাপক মূল্য। এই যুদ্ধ হতে পারে অত্যন্ত রক্তক্ষয়ী, তবুও রাশিয়ার জন্য এটি হবে বড় প্রতীকী ও কৌশলগত সাফল্য, কারণ বছর জুড়ে তারা কোনো বড় ইউক্রেনীয় শহর দখল করতে পারেনি। শহরটি প্রায় অবরুদ্ধ, ইউক্রেনীয় বাহিনী এখনো প্রতিরোধ করছে, কিন্তু প্রশ্ন থেকে যায় আর কতদিন ধরে রাখা সম্ভব। পোক্রোভস্কের ভবিষ্যৎ এখন যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় প্রশ্ন। এই শহরের পতন কি পূর্ব ইউক্রেনের লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটি হবে আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধের নতুন অধ্যায়? ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই সময়ে একটি নাম বারবার উঠে আসছে সাম্প্রতিক সময়ে, পোক্রোভস্ক। কি কারণে পোক্রোভস্ক দখল এত গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য? পোক্রোভস্ক কি সেই শহর যেটি দখল করতে পারলে রাশিয়া দোনেস্ক অঞ্চলের বাকি অংশ প্রায় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে এনে ফেলবে? রাশিয়া যখন বলছে শহরটি অবরুদ্ধ, তাহলে ইউক্রেন কেন এই দাবি অস্বীকার করছে? ইউক্রেন কি সত্যিই পরিস্থিতি সামলাতে পারছে, নাকি তারা সময় কিনছে? যদিও ইউক্রেনের জেনারেল ইন চিফ অলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন শহরে কোনো অবরোধ নেই, তবে 3 দিক থেকে অগ্রসর হওয়া রুশ বাহিনী এবং সরবরাহ লাইন রক্ষা করতে ইউক্রেনের চাপ অত্যন্ত তীব্র। রাশিয়ার অগ্রগতি কি ইউক্রেনীয় প্রতিরক্ষা ভাঙার ইঙ্গিত দিচ্ছে? পোক্রোভস্ক কি সেই প্রবেশদ্বার যা দখল করলেই রাশিয়ার সামনে খুলে যাবে স্লোভিয়ানস্ক ও ক্রামাতস্কের পথ? রাশিয়া কি সত্যি এই শহর ধরে দোনেস্কে তাদের প্রভাব জোরদার করতে পারবে? ইউক্রেন কি এই শহর ধরে রাখার মতো সক্ষমতা এখনো রাখে? পোক্রোভস্ক প্রায় 60,000 মানুষের শহর, কেন 1.5 বছরের বেশি সময় ধরে রাশিয়ার অবিরাম গোলাবর্ষণের লক্ষ্যবস্তু হচ্ছে? রাশিয়া কি মনে করে এই শহর পতন মানে উত্তর দিকের বড় ইউক্রেনীয় শহরগুলোতে তাদের সরাসরি অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হবে? আর দোনেস্ক অঞ্চল সংযুক্ত করার যে দাবিটি রাশিয়া 2022 সালে করেছিল, পোক্রোভস্ক কি সেই দাবিকে বাস্তবে রূপ দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ধাপ? ডিপ স্টেট মানচিত্রে দেখা যাচ্ছে রুশ বাহিনী উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে এগিয়ে আসছে। ক্রেমলিনের বক্তব্য অনুযায়ী কিয়েভ দুর্বল হয়ে পড়ছে। দেশটির দাবি পোক্রোভস্কের পতন অনিবার্য। তাহলে কি রাশিয়া সত্যি সামরিকভাবে এগোচ্ছে, নাকি পশ্চিমা মিত্রদের ওপর কেবল চাপ তৈরি করছে? জেলেনস্কির মন্তব্য, ধ্বংসস্তূপ রক্ষার জন্য প্রাণ দিতে বলা হচ্ছে না। এই মন্তব্য কি পরোক্ষভাবে স্বীকারোক্তি নয় যে পোক্রোভস্ক ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে? কমান্ডারদের যেহেতু পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে, এটা কি তবে পিছু হটার পথ খোলা রাখার ইঙ্গিত? কিয়েভ থেকে জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী ও ব্যবসায়িক অংশীদাররা, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ সংস্থার সঙ্গে সংশ্লিষ্টরা বড় একটি দুর্নীতিকাণ্ডে জড়িত। যুদ্ধকালীন সময়ে রাষ্ট্রায়ত্ত সংস্থার এমন দুর্নীতি কি দেশকে বিপদে ফেলার অন্যতম কারণ হতে পারে? এই কেলেঙ্কারি দেশকে জ্বালানি সংকটে ফেলে দিয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। তিমুর মিন্দিচ ডিস্ট্রিক্ট 95 ট্রুপের প্রাক্তন সহ মালিক, এনার্গো অ্যাটমের দুর্নীতির নেপথ্যের কারিগর। তদন্তকারীরা তার বিলাসবহুল কিয়েভ অ্যাপার্টমেন্টে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে তিনি দেশ ছাড়েন। জানা গেছে তিনি ইসরায়েলে পৌঁছেছেন। ইউক্রেন মিন্দিচ সহ 8 জনকে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং প্রায় $10 কোটি 15% কমিশন নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে।
ইউক্রেনের দুর্নীতি বিরোধী সংস্থা ভিডিও ও অডিও প্রকাশ করেছে, যেখানে দলটি কোটি কোটি ডলারের ঘুষ বাণিজ্য আলোচনা করছে। ভিডিওতে দেখা যায় সদস্যরা কোড ওয়ার্ড ব্যবহার করে কোটি কোটি ডলার লেনদেনের পরিকল্পনা করছেন। হালুশচেঙ্কো বরখাস্ত, জ্বালানি মন্ত্রী গ্রিংচুকও পদত্যাগ করেছেন। তবে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশে এমন দুর্নীতি কতটা প্রভাব ফেলবে সামরিক ক্ষেত্রে, সেটা একটা বড় প্রশ্ন। যেখানে দুর্নীতিবাজ মিন্দিজ ফায়ার পয়েন্ট নামের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জার্মানি এই প্রকল্পটি অর্থায়ন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্নীতি সামরিক সরঞ্জাম ক্রয়, বিদেশি সহায়তা এবং সেনাদের সরাসরি ক্ষতিগ্রস্ত করতে পারে। সামরিক সরঞ্জাম ও সহায়তার অপব্যবহার সরাসরি যুদ্ধক্ষেত্রে ঠিক কতটা প্রভাব ফেলে? ইউক্রেনের জাতীয় দুর্নীতি বিরোধী ব্যুরো প্রকাশিত ভিডিওতে দেখা যায় দলের সদস্যরা কার্লসন, রকেট এবং চে গুয়েভারা নামে ছদ্মনাম ব্যবহার করছেন। তারা পুরনো নোটে কোটি কোটি ডলার ঘুষ নিচ্ছে এবং বিলাসবহুল বাড়ি নির্মাণে অর্থ পাচার করছে। এটি কি দেশের সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে? 2014 সালে পৌরসংখ্য দুর্নীতির বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কিন্তু 5 বছর পর দেখা যায় তার ঘনিষ্ঠরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতিতে জড়িত। জনরোষের কারণে 2019 সালে জেলেনস্কি নির্বাচনে বিজয়ী হন। ইতিহাস কি পুনরাবৃত্তি করতে পারে যদি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়? এই কেলেঙ্কারিটি শুধু রাজনৈতিক নয়, এটি সামরিক ও আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করেছে। জার্মানির সহায়তায় নির্মিত ড্রোন প্রকল্পে দুর্নীতি প্রকাশ পেয়েছে, যা ভবিষ্যতের সামরিক সহায়তা এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ইউক্রেনীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। মানুষের প্রশ্ন, এই দুর্নীতি কি যুদ্ধক্ষেত্রে দেশকে দুর্বল করবে? বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি সরাসরি সামরিক কার্যক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যুদ্ধের ময়দান থেকে কি পালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা? তাহলে কি পোক্রোভস্ককে আর দখলে রাখতে পারছে না ইউক্রেন? কারণ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটিকে 3 দিক থেকেই ঘিরে ফেলেছে রাশিয়ার সামরিক বাহিনী। এরই মধ্যে শহরটির পুরো দখল নিতে প্রায় 1.5 লাখ রাশিয়ার সৈন্য রওনা দিয়েছে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার হাত থেকে রক্ষা করতে প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ কিয়েভকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয়রা। এরপরও কি রাশিয়ার কাছে হেরে যাবে ইউক্রেন? প্রায় 4 বছর ধরে চলমান এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অঢেল অস্ত্র দিয়েছে পশ্চিমারা, কিন্তু তাতেও যুদ্ধের মাঠে তেমন একটা সফলতা দেখাতে পারেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। উল্টো রাশিয়ার কাছে হারাতে হয়েছে ইউক্রেনের 19% এলাকা। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে আবারও অস্ত্র সহায়তা দিতে চলেছে ইউরোপীয়রা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমেই ইউক্রেনে যাবে এসব অস্ত্র। 500 মিলিয়ন মার্কিন ডলারের এই অস্ত্র সহায়তা প্যাকেজটিতে রয়েছে সামরিক সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র। মূলত ইউক্রেনের বিমান বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে শক্তিশালী করার জন্য ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে সহ 8টি বাল্টিক ও নর্ডিক ন্যাটো মিত্র এই সহায়তাগুলো দেবে। 13 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। এদিকে নিজেদের শেষ শক্তি দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পোক্রোভস্কে লড়ছে ইউক্রেনের সৈন্যরা। তবে শহরটিকে এরই মধ্যে 3 দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার সামরিক বাহিনী। তাহলে কি ইউক্রেনকে পোক্রোভস্কের দখল ছেড়ে দিতে হবে রাশিয়ার কাছে? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। পোক্রোভস্কে ইউক্রেনের সৈন্যদের অবস্থা অত্যন্ত নাজুক, এমনটি জানিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, শহরটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কেবলই ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডারদের হাতে। এই ধ্বংসপ্রাপ্ত শহরটির জন্য আমাদের সেনাদের কেউ মরতে বাধ্য করছে না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের সৈন্যরা। এর আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি জানিয়েছিলেন, পোক্রোভস্কে পুরোপুরি দখলে নিতে 1.5 লাখ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে কি সত্যি হামলা চালিয়েছে ইউক্রেন? কারণ রাতারাতি রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দরের নোভরোসিয়েস্কে তেল সরবরাহ স্থগিত করেছে মস্কো। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2% বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। এবার ইউক্রেনের বিরুদ্ধে হামলা কি আরও জোরদার করবে মস্কো?
কাজাখস্তান এবং রাশিয়ার মাঝে তেল লেনদেনের জন্য নোভরোসিয়েস্কে পাইপলাইন ব্যবহার করে মস্কো, কিন্তু এর পাশেই 13 নভেম্বর রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের ছোড়া 216টি ড্রোনের সবগুলোকেই প্রতিহত করেছে মস্কো। এই ড্রোনগুলোর মধ্যে 66টি ক্রাসনোদার অঞ্চলে এবং 59টি কৃষ্ণ সাগরের উপর দিয়ে যাচ্ছিল বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস। এদিকে রাশিয়ার সারাতোভ শহরের বাসিন্দারা জানিয়েছে ইউক্রেনের ছোড়া ওই ড্রোনগুলো রোসনেফটের মালিকানাধীন সারাতোভ তেল শোধনাগারে আঘাত করেছে। এই তেল শোধনাগারটি দিয়ে প্রতিদিন প্রায় 1,40,000 ব্যারেল তেল উৎপাদন করে রাশিয়ার সরকার। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2% বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। রাশিয়ার লক্ষ্যবস্তুতে দূরপাল্লার লং নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এমনটি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাতারাতি আমাদের যোদ্ধারা রাশিয়ার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্রটি দিয়ে সফল হামলা চালিয়েছে। ইউক্রেনের তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলো সফলতা দেখাচ্ছে। 14 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। চলতি বছরের মার্চে লং নেপচুন মডেলের এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় ইউক্রেন। এই মিসাইলটির হামলার পরিধি 1000 কিলোমিটার। তবে ঠিক কোথায় এটির পরীক্ষা চালানো হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দেননি জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, যুদ্ধের ময়দানে তারা নেপচুন মডেলের ক্ষেপণাস্ত্র সহ দেশীয়ভাবে তৈরি দূরপাল্লার অস্ত্রের কার্যকর ব্যবহার বৃদ্ধি করেছে, যা রাশিয়ার জন্য যথেষ্ট সমস্যা সৃষ্টি করেছে বলেও দাবি কিয়েভের। ইরান কি আসলেই নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করতে চলেছে? দেশটি কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লড়তে পুরোপুরি প্রস্তুত? কারণ সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সংসদ নেসেটকে জানিয়েছেন, ইরান এখনো ইসরায়েলের জন্য একটি হুমকি হিসেবে রয়েই গেছে। এমনকি তিনি পরবর্তী যুদ্ধেরও ইঙ্গিত দিয়েছেন। তাহলে কবে থেকে শুরু হচ্ছে ইরান ইসরায়েল নতুন যুদ্ধ? ইহুদিবাদীদের বিরুদ্ধে আসন্ন যুদ্ধের জন্য ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সক্ষমতা উন্নত করা হচ্ছে, এমনটি জানিয়ে বাহিনীটির ডেপুটি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেন, আইআরজিসি একটি গতিশীল এবং উন্নত সংস্থা যা দৃঢ়ভাবে অগ্রগতির পথে অটল। 13 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করা হচ্ছে জানিয়ে ফাদাভি আরও বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। মিসাইলের হামলার পরিধি নিয়ে যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ আধিপত্যবাদী নীতি চাপিয়ে দিতে চাইছে। এদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন যুদ্ধ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইরানের সামরিক ও রাজনৈতিক ব্যক্তিরাও আসন্ন যুদ্ধ নিয়ে ইরানিদের সতর্ক করছেন। পাশাপাশি নিজেদের সামরিক বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতির কথাও স্বীকার করছে তেহরান। এমন পরিস্থিতিতে ইরানকে নিজেদের জন্য এখনও হুমকি হিসেবেই বিবেচনা করছেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলের সংসদ নেসেটকে নেতানিয়াহু জানিয়েছেন, ইরান এখনো আমাদের জন্য হুমকি হিসেবে রয়ে গেছে। যদিও চলতি বছরের জুনে 12 দিনের যুদ্ধের পর তেহরান দুর্বল হয়ে গেছে, তবে পরবর্তী যে কোনো যুদ্ধ আমাদের পক্ষ থেকে অত্যন্ত সাংঘর্ষিক হবে। তাহলে কি ইসরায়েলের বিরুদ্ধে আরো শক্তিশালী মিসাইল আনছে ইরান? ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। সম্প্রতি এমন তথ্যই প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে, যা নিয়ে তোলপাড় হোয়াইট হাউস ও নেতানিয়াহুর দপ্তর। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে আগামী কিছুদিনের মাঝেই হয়তো উন্মোচিত হতে পারে ইরানের বহুলকাঙ্ক্ষিত নতুন ক্ষেপণাস্ত্র।
पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है। আপনি কি জানেন পাকিস্তানের সামরিক শক্তি এখন কতটা অপরাজেয়? আপনি কি কখনো কল্পনা করেছেন একজন সেনাপ্রধানকে গ্রেপ্তার করা বা বিচার করা অসম্ভব হতে পারে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, গণতন্ত্র কি এখানে পুরোপুরি হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, সবই সম্ভব হয়েছে। পাকিস্তানের সংবিধান বদলে দেওয়া হয়েছে। কিভাবে সেনাপ্রধান আজীবন ক্ষমতা পেলেন এবং কিভাবে বিচার বিভাগে নিয়ন্ত্রণে আনা হলো, চলুন জেনে নেই তারই বিস্তারিত। সম্প্রতি বিবিসির বরাতে জানা যায়, পাকিস্তানে যা ঘটে গেছে এটা শুধু আইন বা প্রশাসনের খেলা নয়, এটা ক্ষমতার পুনর্বিন্যাস, ইতিহাসের চোখে চোখ রাখার মুহূর্ত। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্ট অনুমোদন দিয়েছে একটি বিতর্কিত সংবিধান সংশোধনী। এর ফলে ফিল্ড মার্শাল আসিম মুনির আজীবন ক্ষমতা পাচ্ছেন। শুধু সেনাবাহিনী নয়, তিনি এখন পাকিস্তানের নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন। সর্বোচ্চ আদালতের বিচারকরা এখন তার নিয়ন্ত্রণে। গ্রেপ্তার ও বিচার থেকে তিনি আজীবন মুক্ত। সমালোচকরা বলছেন, এটি পাকিস্তানের ইতিহাসে সেনাবাহিনীকে সবচেয়ে বেশি ক্ষমতায়িত করার পদক্ষেপ। একদিকে যেমন সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের বিচার ব্যবস্থাতেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ফেডারেল সাংবিধানিক আদালত FCC তৈরি হচ্ছে, যা রাষ্ট্রপতির নিয়োগকৃত বিচারকদের মাধ্যমে কাজ করবে। সুপ্রিম কোর্টের প্রভাব কমে যাবে এবং বিচারকদের বদলি ও নিয়োগ এখন সরকারের হাতে। অন্যদিকে সংশোধনী পাশ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ২ সুপ্রিম কোর্টের বিচারপতি পদত্যাগ করেছেন। তাদের বক্তব্য, যে সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েছিলাম তা আর নেই। ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান জানিয়েছেন, এই সংবিধানী সর্বশেষ ইঙ্গিত সম্ভবত পাকিস্তান এখন হাইব্রিড সিস্টেম নয়, বরং পোস্ট হাইব্রিড অবস্থায় আছে। বেসামরিক সামরিক ভারসাম্য এখন বিলুপ্ত। সাংবাদিক ও মানবাধিকার কমিশনের সহ সভাপতি মুনিজা জাহাঙ্গীর জানান, সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিকদের মধ্যে ভারসাম্য নেই। ক্ষমতা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর দিকে ঝুঁকে যাচ্ছে। সেনাপ্রধান মুনিরের আজীবন ক্ষমতা মানে পাকিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে তার প্রভাব স্থায়ী হবে। বিচার বিভাগ এখন কার্যত নির্বাহী বিভাগের অধীনস্থ। স্বাধীন বিচার পাওয়ার আশা এখন প্রশ্নবিদ্ধ। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, এই পদক্ষেপ সামাজিক স্থিতিশীলতার জন্য ভালো সংকেত নয়। এখন প্রশ্ন, পাকিস্তান কি আসলেই একটি পোস্ট হাইব্রিড রাজনৈতিক অবস্থায় প্রবেশ করেছে এবং সাধারণ নাগরিকরা কি নিরাপদ, ন্যায়সঙ্গত বিচার ও গণতান্ত্রিক অধিকার পাবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রে আজ এক যুগান্তকারী পরিবর্তন হয়েছে।